জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? সমীকরণ জটিল হচ্ছে ক্রমশ, কিন্তু রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের সমীকরণে তাদের অবস্থান কোথায়? সমাধানের পথটি কত দূরে? সেই পথ, সেই রাজনীতিকে নির্ভীক নিরপেক্ষ প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে এই রাজনীতি। যমুনা টেলিভিশনের রাজনীতি সিজন 3 এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। রাজনীতি সিজন 3 আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজে। একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন। যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে। আজকের রাজনীতিতে আমাদের সাথে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মাহমুদ সালাউদ্দিন চৌধুরী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। প্রথমেই প্রশ্ন করতে চাই আমি মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আপনাকে। সালাউদ্দিন সাহেব, পেঁয়াজের কেজি কত জানেন নাকি? প্রতি মিনিটে মিনিটে নাকি পেঁয়াজের দাম বাড়ছে। এখন রাত 9টা 1 মিনিটে কেমন দাম হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আজকের এই সিজন 3 যারা দেখছি সবাইকে আমি শুভেচ্ছা জানাই। পেঁয়াজের দাম বাড়ছে কিন্তু একদম অস্বীকার করার মতো কিছুই না, এবং আমি যতদূর জানি একদিনের ব্যবধানে প্রায় 50 থেকে 60 টাকা বেড়েছে। আরো বেড়েছে। আজকে কিন্তু 220 টাকা সম্ভবত বিক্রি হচ্ছে। আসলে কোনো না কোনো একটা পরিস্থিতির কারণে কিন্তু পেঁয়াজটা দামটা বেড়েছে। আচ্ছা, পরিস্থিতিটা এমন কিনা একটু ভেবে দেখবেন যে ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার খবরে এক রাতের মধ্যেই 50 থেকে 80 বা 100 টাকা বেড়ে গেছে কোথাও কোথাও পেঁয়াজের দাম। আপনার কি মনে হয় যে পেঁয়াজ, আলু, ডিম, তেল সহ নিত্যপণ্য নিয়ে গেল 5 বছরে সিন্ডিকেটের পকেটে যেভাবে শত শত কোটি টাকা গিয়েছে, তাতে করে এবার লোকে আপনাদের আর ভোট দিবে নাকি ভোট দিবে না বলে বিএনপিকে ছাড়া নির্বাচন করাটা আপনাদের জন্য বেশ সুবিধাজনক, তাই বিএনপিকে ছাড়াই নির্বাচনে যাচ্ছেন? উত্তর দিতে 3 মিনিট সময় পাবেন। আচ্ছা, পেঁয়াজের দামটা বেড়েছে এটা খুবই ঠিক, কিন্তু আমি বিশেষ করে আজকেও কিন্তু প্রায় 700 টন কিন্তু পেঁয়াজ কিন্তু খালাস হয়েছে আমাদের স্থলবন্দরে। তো পেঁয়াজের দামটা আমার কাছে মনে হয় আজকে কালকের মধ্যেই কিন্তু আবারও কিন্তু একদম নিয়ন্ত্রণের মধ্যেই চলে আসবে। আসলে আমি এটা কিন্তু অস্বীকার করার মতন আমাদের কিছু অসাধু ব্যবসায়ী আছেন এই সমস্ত সুযোগ নিয়ে তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করেন, এবং আবার যখন সরকার কিন্তু নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে তখন সেই জিনিসটা কিন্তু কমে আসে। তো এই কারণে কিন্তু আমি বলবো যে পেঁয়াজের আর একটা কথা বলতে চাই আমি, পেঁয়াজ কিন্তু খুব অনিবার্য একটা জিনিস না। হয়তো আমি মনে করি এখানে একটু কাটছাট করলেও কিন্তু অনেকটা কমে আসে। আর পেঁয়াজ কিন্তু খুব পচনশীল একটা জিনিস, যেখানে যদি আমরা একটু অ্যাভয়েড করি কিংবা আমরা যদি কম ইউজ করি, দেখা যাবে কি যারা এই অসাধু ব্যবসায়ী সুযোগগুলো নিচ্ছে তারাও কিন্তু এক ধরনের কিন্তু আমার মনে হয় যে তারা এই জায়গা থেকে সরে আসবেন। আর একটা কথা হলো, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে 5টা বছর আপনি যে এই বিষয়টা ব্যাখ্যা করেছেন, আমি এখানে একটু বলতে চাই। আপনি দেখেন 5 বছর না, আমি বিশেষ করে করোনা মহামারীর পর থেকে এবং নানা ধরনের স্যাংশন, ইউক্রেনের যুদ্ধ, সব কিছু মিলিয়ে পৃথিবীতে কিন্তু একটা অস্থির সময় গেছে। আমরা বিভিন্ন গণমাধ্যমে এটাও দেখেছি, ইংল্যান্ডে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ জিনিস কেনা যাবে এই ধরনের কিন্তু পত্রপত্রিকা লেখা হয়েছে, যেমন 3টার উপর টমেটো কেনা যাবে না, 1 কেজির উপর চাল, এই ধরনের ঘটনা শুনেছি। না, আমি বলেছি এই যুক্তিটা একদমই দিবেন না, সেটা অল্প কিছুদিনের জন্য ছিল এবং সেটা ইংল্যান্ডের ইতিহাসে হয়তো ওই একবারই। এবং আমি যদি বলি আমাদের যে এই যে বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে যে অস্থির সময় গেছে, এটাও কিন্তু খুব কম সময়ের জন্য গেছে। কিন্তু আজকে যদি বলি পেঁয়াজ ছাড়া অন্যান্য জিনিসগুলো কিন্তু এখন কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। হঠাৎ করে পেঁয়াজটা কিন্তু আমাদেরকে এক ধরনের প্রশ্নের সম্মুখীন করে ফেলেছে, যেহেতু আমাদের সামনে নির্বাচন, এবং নির্বাচনের বিষয়টা আপনি বলেছেন। আর বিএনপি আসা না আসা যে বিষয়টা বলেছেন, বিএনপি নির্বাচনে আসবেন না এটা একান্তই বিএনপির ব্যাপার, এবং আমরা তো সবসময় চেষ্টা করি যে বিএনপি আসুক। বিএনপি একটা স্বপ্নই ছিল 28 তারিখ এমন একটা পরিস্থিতি তৈরি হবে, বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে না, তারা তাদের পছন্দের সরকার কিংবা যেভাবে হোক তারা বাংলাদেশের ক্ষমতায় আসবেন। এবং বিএনপিকে কিন্তু একটা অস্বাভাবিক স্বপ্নের মধ্যে বড় করেছে বিএনপির কিছু, আমি বলবো যে ভার্চুয়াল যোদ্ধারা। এই যে অস্বাভাবিক স্বপ্ন নিয়ে তাদের যে বেড়ে ওঠা, তারা 28 তারিখ সব কিছু ফেলে দিবে। তো ওখান থেকে কিন্তু বিএনপি বের হয়ে আসতে পারেনি। তারা যদি অ্যাকচুয়াল বিষয়টা যদি জানতো, তারা যদি সেটা ফাইট করতো, তাহলে বাংলাদেশি জনগণ কী চায়, বাংলাদেশ কী চায় সেটা তারা বুঝতে পারছো, এবং আমার মনে হয় নির্বাচনে তারা অংশগ্রহণ করতো। এবং 28 তারিখ তারা নিজেদেরকে যে খাঁচায় বন্দি করে ফেললো, সেখান থেকে কিন্তু বিএনপি বের হয়ে আসতে পারেনি। তো আমরা মনে করি বিএনপির, আর এখন বিশেষ করে তফসিল ঘোষণা হয়ে গেছে 7ই জানুয়ারি আমাদের নির্বাচন, এর মধ্যে বিএনপি আর কোনো সুযোগও নেই যে নির্বাচন আসার। আর বিএনপি ছাড়া যে নির্বাচন
নির্বাচন, আমরা যে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন, তারাও কিন্তু নির্বাচনের মাঠে রয়েছেন। এবং 7 জানুয়ারি, বিশেষ করে 18 জানুয়ারি আমাদের নির্বাচনী ক্যাম্পেইন শুরু হবে এবং স্পষ্ট হবে কোন কোন দল আছেন, কাদের সাথে আমরা কম্পিটিশন করছি। এই জায়গায় কিন্তু আমরা আপাতত চলে গেছি। এখন বিএনপির আর আসার কোনো সুযোগ নেই। সুতরাং বিএনপিকে ছাড়া আরেকটা নির্বাচন হচ্ছে, যেটা 14 হয়েছে। অ্যাডভোকেট রফিক শিকদার, একবারের জন্য কি মনে হয় এই যে পেঁয়াজের দাম 200 টাকা 220 টাকা হয়ে গেল, 50 থেকে 80 টাকা প্রতি কেজিতে বেড়েছে, বিভিন্ন সময় বিভিন্ন পণ্য নিয়ে সিন্ডিকেশন হয়েছে, শত শত কোটি টাকা অসাধু ব্যবসায়ী, যে টার্মটা সবসময় মাহমুদ সালাউদ্দিন চৌধুরীরা ব্যবহার করেন, অসাধু ব্যবসায়ীদের পকেটে চলে গেছে, রিজার্ভ কমে গেছে, নানান ইস্যুতে আপনারা আসলে এমনিতেই একটা পজিটিভ বা প্লাস পয়েন্টে ছিলেন জনগণের কাছে। এই প্লাস পয়েন্টে বা পজিটিভ অবস্থায় থেকেও আপনারা আসলে একটা নির্বাচন বয়কট করছেন, খুব বেশি কি আসলে সঠিক বা বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? উত্তর দেওয়ার জন্য 3 মিনিট সময়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সব আলোচককে এবং যমুনা টিভিতে যারা দেখছেন এবং দেখবেন পরবর্তীতে, সবাইকে শুভেচ্ছা। দেখুন, দেশে রাজনীতি এবং অর্থনীতি একটা বিশাল একটা অস্থিরতা চলছে। এরকম একটা অস্থির একটা সময়ে একটা নির্বাচন হচ্ছে, একদম একেবারেই বাতানো এবং অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে এবং আরও অনেকগুলো রাজনৈতিক দলকে বাদ দিয়ে। বিএনপি কিন্তু একটি গণতান্ত্রিক উদারপন্থী রাজনৈতিক দল। এই দলটি কিন্তু বারবার অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার ইতিহাস স্থাপন করেছে। এবং আপনি যদি বলেন যে 91, 96 এবং 2001 সাল, এই 3টি স্ট্যান্ডার্ড নির্বাচনে, যে নির্বাচনগুলো নির্দলীয় সরকারের অধীনে হয়েছে, সেই 3টি নির্বাচনের মধ্যে 2টি নির্বাচনেই বিএনপির অভূতপূর্ব সফলতা, বিজয় অর্জন হয়েছে জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে, এবং বিএনপি সরকার গঠন করেছে। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কিন্তু বেগম খালেদা জিয়া ইতিহাস স্থাপন করেছেন হয়ে। এখন আপনি আজকে দেখেন যে এই যে 220 টাকা পেঁয়াজ, 250 টাকা পেঁয়াজ অথবা কালকে সকালে হবে, এই যে সিন্ডিকেট, যে বাজারের যে ব্যবসায়ী যে সিন্ডিকেট, এটা কিন্তু আজকে নতুন না, এটা দীর্ঘদিন যাবৎ। যে কারণে শুধু পেঁয়াজ কেন, আলু, চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় সব কিছু দাম একেবারেই নাগালের বাইরে। টিসিবির কিছু গাড়ি টাড়ি রাস্তাঘাটে করে, সেখানে দেখা যায় আমাদের সমাজের মা বোনেরা দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে শেষ পর্যন্ত দেখা যায় কখন বিকেলবেলা আর ওনার পায়ও না, খালি হাতে যায়। একটি অবস্থা চলতেছে দেশে। সেখানে সরকার কিন্তু নিশ্চুপ। আমরা কিছুদিন আগে সরকার নিশ্চুপ, আপনারাও নিশ্চুপ ছিলেন। জনগণের পাশে আসলে যেভাবে এইসব ইস্যুতে দাঁড়ানোর দরকার ছিল, বিএনপি যদি এত বড় দল, প্রধান বিরোধী দল, যদিও কার্যত নয়, আপনারা এত বড় একটা দল, আপনারা ছিলেন জনগণের পাশে। দেখুন, আমরা কিন্তু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা সভা সমাবেশ করতে যেয়ে কিন্তু আমাদের অনেক নেতাকর্মীকে আমরা হারিয়েছি, গুলিবিদ্ধ হয়েছে, গুলি খেয়েছে। আবার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে কিন্তু আমরা গুলি খেয়েছি, গুলিবিদ্ধ হয়েছি। 28 অক্টোবর আমাদের যে সমাবেশটি ছিল, এটা একেবারে গণতান্ত্রিক শান্তিপূর্ণ সমাবেশ ছিল। সেটা আমাদের বিএনপির মহাসচিব স্পষ্টভাবে বলে দিয়েছেন আগেই, যে আমাদের 5টার মধ্যে আমাদের সমাবেশ শেষ হয়ে যাবে। সেখানে 12টা থেকে 5টা 5 ঘন্টা কিন্তু আমাদের উপর অভূতভাবে টিয়ার শেল, গুলি নিক্ষেপ করেছে সমাবেশটা পণ্ড করে দেওয়ার জন্য। সরকার উদ্দেশ্য হলো আমাদেরকে সমাবেশ পণ্ড করে দিয়ে, আমাদের নেতাকর্মীদেরকে জেলে দিয়ে, এই হাজার হাজার নেতাকর্মীকে জেলে দিয়ে নির্বাচনটা একতরফা করার জন্য আমরা যেন নির্বাচনের বাইরে থাকি। আমাদের যে একদফার দাবি, সে দাবি যেন আমরা যেন আদায় করতে না পারি। কিন্তু আমাদের বক্তব্য হলো, আমরা একদফার দাবির যে আদায়ে আমরা লড়াই করছি, সেটি আমরা করব এবং আমরা আমাদের স্পিত লক্ষ্যে আমরা পৌঁছবো জনগণের দাবিতে। আর আপনি যে সিন্ডিকেটের কথা বলছেন, আপনি সিন্ডিকেট, আপনি দেখুন যে বাণিজ্য মন্ত্রীকে কিছুদিন আগে প্রধানমন্ত্রী একটা সাংবাদিক সম্মেলন বলেছিলেন যে আমি বাণিজ্য মন্ত্রীকে বলবো যে কেন সিন্ডিকেট হচ্ছে। এর একদিন পরে বাণিজ্য মন্ত্রী সাক্ষাৎকারে বলেছেন যে ওনার সাথে প্রধানমন্ত্রীর এই ব্যাপারে কোনো কথা হয় নাই। এখন আমার বক্তব্য হলো যে এই যে আমাদের যে ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি, আওয়ামী লীগ আজকে ইলেকশন করতেছে আওয়ামী লীগের সাথেই, তাদের বিকল্প, তাদের এই মিত্র শক্তিদের সাথে। ইলেকশন কিসের এটা তো তামাশা, প্রহসন। কিন্তু সেখানে কি হচ্ছে এখন বলতেছে বিএনপি নির্বাচন আসলো না, বিএনপি নির্বাচন আসলে ভালো করতো, বিএনপি তো অনেক বড় রাজনৈতিক দল, বিএনপি তো কন্টেস্ট করতে পারে। হ্যাঁ, এটা জি। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতিকে আপনি 100-তে কত মার্কস দিবেন? আপনার প্রদত্ত নম্বরটির পক্ষে যুক্তি তুলে ধরার জন্য অনুরোধ করছি, সময় পাবেন 2 মিনিট। আমাদের মানবাধিকার বিষয়টা পৃথিবীব্যাপী নানাভাবে কিন্তু নানা সংস্থা নানা ধরনের বিবৃতি দেয়, তাদের রিসার্চের মধ্যেও কিন্তু আমাদের মানবাধিকার পরিস্থিতি তারা তুলে ধরেছে। আমরা সেটা দেখেছি পত্রপত্রিকা, বিভিন্ন গণমাধ্যমে সেটা এসেছে। কিন্তু আমি বলবো যে আমাদের মানবাধিকার অপেক্ষাকৃতভাবে ওর অনেক দেশের তুলনায় এখন অনেক ভালো আছেন। এবং আমি যদি বলি বিগত বছর 2 বছর যাবত আমরা দেখেছি আমাদের অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটে দেশের মধ্যে, সেই ধরনের কোনো ঘটনার পরিস্থিতির মুখোমুখি আমরা হয়নি। হ্যাঁ, এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, একজন পুলিশকে যে একদম দিবালুকে যে খুন করা হলো, এটা কিন্তু আমাদেরকে অনেক বেশি আঘাত লেগেছে। এবং আজকে নানা মাধ্যমে যেটা দেখেছি, তার সন্তান যখন বলে আমি বাবা কোথায় খুঁজে পাবো, বাবা কি বাজারে টাকা দিয়ে পাওয়া যায়,
এই জিনিসটা খুবই টাচি একটা বিষয়। যেন আমিও কারো না কারো বাবা, আমার কাছে মনে হয়েছে মানে একজন সন্তানের যে আকুতি, এটা কিন্তু আমাকে আমি খুবই আবেগ আপ্লুত হয়েছে। এবং যখন এই নিউজটা পড়ছিলাম অনেকটা আমু সালাউদ্দিন চৌধুরী বেদনা আর্দ্র সন্তানের হয়েছে। এবং পাশাপাশি একটু আমি মাঝখানে বলতে চাই, আপনি যেহেতু সন্তানের আকুতির কথা বলেন, নূরজাহানের কথা মনে আছে? প্রেস ক্লাবেই তো গেল কিছুদিন আগে সে তার মাকে, তার বাবাকে না পেয়ে তার মাকে ধরে নিয়ে গেছে। তখন আপনাদের অনুভূতি কেমন কাজ করে? আমি বলি পৃথিবীতে কোনো এই ধরনের কোনো ঘটনা কখনোই সমর্থনযোগ্য নয়, সেটা যেই হোক না কেন, যেখানে যে এই পরিস্থিতি ঘটুক না কেন, সেটার পক্ষে কোনো ধরনের মানবিক মানুষ, কোনো ধরনের সংবেদনশীল মানুষ এটা পক্ষে থাকতে পারে না। এবং আমরা প্রত্যেকটা জায়গায় এটার অবশ্যই একটা ন্যায় বিচার চাই। এবং আমরা প্রত্যেকটা জায়গায় এটা কিন্তু একদম পারফেক্টলি যেন পালন করা হয়। প্রত্যেকটা মানুষের যে অধিকার বেঁচে থাকার, সেটা আমরা নিশ্চিত করতে চাই। এটা আমার ব্যক্তিগত অভিমত। 100-তে কত নম্বর? 100 অবশ্যই আমি মনে করি অপেক্ষাকৃত অনেক ভালো জায়গায় আমরা আছি। এটা অবশ্যই আমি 100-তে অবশ্যই আমি বলবো না যে একদম 100% আমরা ভালো জায়গায় আছি। আমি এখানে অবশ্যই 90-95 দিতেই পারি। জি। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার। অ্যাডভোকেট রফিক শিকদার, একই প্রশ্ন আপনার কাছে। বাংলাদেশে বর্তমান মানবাধিকার পরিস্থিতিকে আপনি 100-তে কত নাম্বার দিবেন? উত্তরের পেছনে যুক্তিগুলো কি কি? 2 মিনিট সময়। দেখুন, আমি 100-র মধ্যে তো নাম্বার দেওয়ার সুযোগ এখানে খুবই কম, কারণ গত 15 বছরে 700 নেতাকর্মীর বেশি গুম হয়েছে, হাজারো নেতাকর্মী খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারে এবং মিথ্যা মামলা জর্জরিত। এখানে কাঁদতে চায় সন্তান হারা, বাবা হারা সন্তানেরা কাঁদতে চায়, সেখানেও থামিয়ে দেওয়া হয়, সেখানেও তাদেরকে সরিয়ে দেওয়া হয়, তাদেরকে সমাবেশ করতে দেয় না। গতকাল সমাবেশ করেছিল মায়ের ডাক, সেখানেও তাদেরকে মাইকটা কেড়ে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ছিল, আপনি জানেন যে 1948 সালে এই দিবসটি শুরু হয়। তো সেই দিবসে কিন্তু আমরা আজকে প্রোগ্রাম করব এবং প্রোগ্রাম করেছি আমরা সমগ্র বাংলাদেশে, ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে সহ। ওবায়দুল কাদের সাহেব গতকাল বলেছিলেন যে বিএনপি নাকি বিশাল ষড়যন্ত্র করবে আজকের এই সমাবেশে। কোথাও কি ষড়যন্ত্র হয়েছে? নাশকতা করবে বিএনপি, কোথাও নাশকতা হয়েছে? ওনারা এরকম উস্কানিমূলক কথাবার্তা বলেন, কিন্তু বিএনপি কিন্তু অত্যন্ত শান্তিপ্রিয় প্রোগ্রাম করে। এখন আপনি বলেন যে আপনি হাজার হাজার নেতাকে গুম করে, খুন করে, মিথ্যা মামলা জর্জরিত করে বিএনপির মহাসচিবের মতো একদম প্রচ্ছন্ন রাজনীতি করে দেবে। বেগম খালেদা জিয়াকে এইভাবে অমানবিকভাবে অসুস্থ অবস্থায় চিকিৎসা করার সুযোগ না দেওয়ার পরেও, যেটা নাকি 497-এ স্পষ্ট বলা আছে যে একটা অসুস্থ বিধবা এবং বয়স্ক এবং নারীকে হলে তাকে মুক্তি দেওয়া যেতে পারে, দেওয়া হয় নাই। 401-এ মানবিক কারণে চিকিৎসার জন্য দেওয়া যেতে পারে, সেটাও করা হয় নাই। তারপরে কি আমরা বলবো যে মানবতা বা মানবাধিকার বাংলাদেশে আছে? সে যদি থাকি, তাহলে জাতিসংঘ থেকে কেন স্যাংশন দেওয়া হয়? কেন পুলিশের আইজিপি সহ এতগুলো আইন শৃঙ্খলা বাহিনীকে স্যাংশন দিল? আমরা স্যাংশনের জন্য তো আমরা তো দেশ স্বাধীন করি নাই। মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে, আমাদের আমরা বীরের মতো যুদ্ধ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, পরবর্তীতে শেখ মুজিবুর রহমানও দিয়েছেন। যুদ্ধ করে কিন্তু নিজে সমর যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করার মধ্য দিয়ে এক সাগর রক্ত পেরিয়ে আমরা কিন্তু 30 লাখ শহীদের মা বোনের 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীন বাংলাদেশে আমাদেরকে কেন স্যাংশন দিতে হবে? 100-তে কত মার্কস? না, আমি কিভাবে দিব? আপনি শূন্য দিচ্ছেন। আমি শূন্য দিতে চাই না, আমি এখানে কথাগুলো যুক্তিগুলো আপনাকে দিলাম। এখন আমি 100-র মধ্যে কি দিব? যেখানে মানবতা নাই, মানবাধিকার নাই, যেখানে গণতন্ত্র নাই, যেখানে গণতন্ত্র বিপন্ন। তার মানে নির্বাচনের মতো আসলে নাম্বার দেওয়া থেকে আপনারা বিরত থাকছেন, নির্বাচনও করতে চান না, কাউকে নাম্বারও দিতে চান না। জি, অ্যাডভোকেট রফিক শিকদার, ঢাকা জর্জ কোর্টে অ্যাডভোকেট খোদেজা নাসরিন 2013 সালে শাহবাগে বাসে পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন, তার হাত হারিয়েছেন। 2015 সালে গাড়িতে দেয়া আগুনে নারায়ণগঞ্জের সালাউদ্দিনের মুখ পুড়ে গেছে, নিজের চেহারার দিকে তিনি তাকাতে পারেন না। 2023 28 অক্টোবর নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজের স্ত্রী রুমা আক্তার বলেছেন তার 2 সন্তান বড় হয়ে পুলিশ হবে এবং বাবার হত্যার বিচার করবে। এরা সবাই বিএনপির বিচার চায়। মানবাধিকার লঙ্ঘন কারা করছে বা করেছে অ্যাডভোকেট রফিক শিকদার? উত্তর দেওয়ার জন্য আপনি 2 মিনিট সময় পাবেন। দেখুন, যখন যে সরকার ক্ষমতা থাকে, ওই সরকারের আমলে যদি কিছু ন্যাক্কারজনক ঘটনা ঘটে, বিচ্ছিন্ন ঘটনা ঘটে, তো সেই সরকারকে তো কখনো কখনো দায় নিতে হয়, নেওয়া উচিত আমি মনে করি, আমি বিশ্বাস করি। আজকে এই 15 বছর আওয়ামী লীগ শাসন ক্ষমতা আছে, এই 15 বছরে যাদের মায়ের আহাজারি কান্না, যাদের সন্তানদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠছে, এই যে ইলিয়াস আলীর মা এখনও পথে আছে, ইলিয়াস আলী কখন আসবে? গুম সেই ইলিয়াস আলীর ছাত্রনেতা। হুমায়ুন কবির পারভেজের বাবা মারা গেল তার পুত্র শোকে। হুমায়ুন কবির পারভেজের মা লাকসামের এখনও চেয়ে আছে, পথ চেয়ে যে তার সন্তান কখন আসবে। সে মায়ের ডাকের এই যে আমাদের এই যে সুমন মহানগর ছাত্রদল নেতা, তার বোন, তার মা এখনও কাঁদছে। অসংখ্য ছোট ছোট শিশুরা তার বাবাকে ডাকে, বাবাকে খুঁজে। ঈদ আসে, পূজা আসে, বিভিন্ন আনন্দ দিন আসে, সেদিন তারা বাবাকে পায় না, তারা কাঁদে। এটা কোন মানবতা? তাহলে এই 15 বছরে যাদেরকে আমরা হারালাম, হাজার হাজার নেতাকর্মীদেরকে খুন করা হলো, সেটাও কি মানবতা? আমি বলবো যে
এই সরকারের আমলে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এই সরকার এই পরিমাণ লঙ্ঘন আমার মনে হয় যে ইতিপূর্বে হয় নাই। আপনার এই যে আমরা যদি বলি যে পিলখানাতে যে ট্র্যাজেডি হয়েছে, তো যে 57 জন অফিসার মারা গেছে, তাদের সন্তানরা তাদের বাবাকে খুঁজে পেতে চায়, কারা মেরেছে, যারাই মারক, যেভাবেই হোক, এটা মানবতার লঙ্ঘন না? নিশ্চয়ই মানবতার লঙ্ঘন। যারাই করুক অমানবিক তো কাজটা, এটা নিষ্ঠুর একটি বর্বরতা। কিন্তু আপনাদের এরা সবাই বিএনপির বিচার চায়, আপনি কিন্তু আসলে এই প্রশ্নের সরাসরি উত্তর দিলেন না। এদের পরিবারের কাছে কি বিএনপি ক্ষমা চাইবে? আমার বক্তব্য হলো যে আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগের কাছে তো আমরা বিচার চাই, বিচার কি আমরা পাচ্ছি? এই পুরো সময়টা আওয়ামী লীগ সরকার ছিল বলে তাদের কাছে দায়। নিশ্চয়ই বিএনপি যদি ক্ষমতায় আসে, আপনার কথা হলো যে হামলার দায় তাহলে বিএনপি তাহলে সেই দায় কাঁধে নেবে? আমি বলবো যে হ্যাঁ, প্রমাণ সাপেক্ষে যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই। আমার বক্তব্য হলো যখন যে সরকারের আমলে হবে, সেটা যদি বিচ্ছিন্ন ঘটনা হয়, সেটা সরকারের দায়িত্ব। আমরা সরকারের যখন আসবো, নিশ্চয়ই আমরা কোথায় কখন কি হয়েছে না হয়েছে, আমরা সবগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করবো। তার মানে বিএনপি 21শে আগস্টের গ্রেনেড হামলার পরেও অনেকদিন ক্ষমতায় ছিল, সেই সময় তাহলে কেন বিচার করেননি? সেই সময় তাহলে বিচার কেন হয়নি? শুনেন, অনেক বিচার কিন্তু অনেক লম্বা হয়, অনেক দেরি হয়। অনেক বিচার তো 40 বছর 50 বছর পরেও হয়। সব বিচার কিন্তু সাথে সাথে হয় না। তো কাজেই ইতিহাসের ধারাবাহিকতায় বিচার সবগুলো হবে, এবং কারা কোথা কিসের সাথে জড়িত ছিল সব কিছু উন্মোচিত হবে। কিছু কিছু মৃত্যু, কিছু কিছু হত্যাকাণ্ড কিন্তু ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রগুলো কিন্তু সাথে সাথে উদ্ঘাটন হয় না, কখনো কখনো দেরি হয়। যারা ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রের আসল চেহারা কিন্তু বেরিয়ে আসে। এই জায়গায় কেন যদি ঠিক আওয়ামী লীগের সুরে আপনাকে কথা বলতে দিচ্ছি, যারা ক্ষমতাসীন আছেন তাদের সুরেই আপনি কেমন করে যেন কথা বলছেন। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, ফরিদপুরে বিএনপি আয়োজিত মানববন্ধন শুরুর পরপরই পুলিশ বাধা দেয়, মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে যায়, বলে ওখানকার বিএনপি নেতারা অভিযোগ করেছে যে মানববন্ধন তারা শুরু করেছে, সেই সময় পুলিশ এসে ব্যানার কেড়ে নিয়ে যায়। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি বলেছেন তিনি ওখানে কাউকে মানববন্ধন জাতীয় কোনো কর্মসূচি পালন করতে দেখেননি, তাই ব্যানার কেড়ে নেওয়ার কোনো ঘটনাও ঘটেনি। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, প্রশ্ন এক হচ্ছে গণমাধ্যমে ওই মানববন্ধনের ছবি দেখলাম আমরা, কিন্তু পুলিশ মানববন্ধনই দেখেনি, আর ব্যানার কেড়ে নেওয়ার তো প্রশ্নই আসে না। আর প্রশ্ন দুই হচ্ছে মানববন্ধন কি আইন বিরোধী কোনো কর্মকাণ্ড কিনা? উত্তর দেওয়ার জন্য আপনি 2 মিনিট সময় পাবেন। মানববন্ধন অবশ্যই একটা নাগরিক অধিকার, এবং যে কোনো মানুষ মানববন্ধন করতে পারে, সে রাজনৈতিক দল হোক, সামাজিক দল হোক, কিংবা যে কোনো ব্যক্তি হোক। এই মানববন্ধন কিন্তু তার একদম সাংবিধানিক অধিকার। এবং ফরিদপুরের যে ঘটনা ঘটেছে আমি এখনও দেখিনি, কিন্তু যেটা ঘটেছে আপনি আপনার মুখ দিয়ে যেটা শুনেছেন, এবং তার ব্যানারও দিয়েছেন, গণমাধ্যমে এসেছে, পাশাপাশি পুলিশ অস্বীকার করেছে। পুলিশ কেন অস্বীকার করেছে অবশ্যই এটা পুলিশ জবাব দিতে বাধ্য, আমি মনে করি ব্যক্তিগতভাবে। কিন্তু পাশাপাশি এটা বলবো যে মানববন্ধনের নামে তাদের যে মায়ের ডাক সারা বাংলাদেশে তারা দিল, আমি পাশাপাশি আপনি যখন বলছিলেন আমাদের রফিক শিকদার ভাইকে এই যে নানা ধরনের মানুষের যে আকুতিগুলো যেন বর্ণনা করছিলেন, আমি শুধু ছোট্ট একটা ঘটনা বলি। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব, তিনি 21 আগস্টের গ্রেনেড হামলার পরে তার স্ত্রী যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল সিএমএচে, তখন তিনি একটা কথা বলেছিলেন, আইবি অসম্ভব সুন্দরের পূজারী, আইবি যখন জানবে তার 2টা পা হারিয়ে গেছে, আইবি এটা সহ্য করতে পারবে না। এবং আপনি দেখেন আইবি রহমানকে ঘিরে যে নাটক মঞ্চস্থ করা হয়েছিল, সেদিন আমরা দেখেছি 3 দিন পরে তাকে ডেড ঘোষণা করা হয়েছিল। এবং আইবি রহমানের যে পরিপাটি জীবন আমরা অনেকেই জানি। জিল্লুর রহমান সাহেব ঘর থেকে বের হচ্ছিল, তার পাঞ্জাবিতে একটু স্পট ছিল, বলে তুমি পাঞ্জাবিটা চেঞ্জ করে যাও, তার পাঞ্জাবিটা চেঞ্জ করে দুজন একসাথে বের হয়েছিল। আপনি দেখেন আইবি রহমান আর ঘরে ফিরে যায়নি, এবং লাশ হয়ে ঘরে ফিরে গেছে। এই ধরনের অনেক পরিস্থিতি। আমি যদি ফারুক মাহমুদ সিদ্দিকীর ঘটনা বলি, একদম আমার চোখের সামনে, এগুলো কোনো ইতিহাসের দরকার হয় না। তার 5 দিনের শিশু, যার মাথার খুলি তখনও পর্যন্ত টকবক করছে, মতিয়াপা যখন কোলে নিয়েছিল তার সন্তানটাকে, এবং তিনি আবেগে আপ্লুত কিন্তু কান্না করে দিয়েছেন, আমরা এটাও দেখেছি। এবং নেত্রী যখন ওই বাড়িতে গেলেন, 21 দিন ওই বাচ্চার বয়স, তখন আমরাও দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী অঝোর দ্বারা কেঁদেছি সে বাড়িতে গিয়ে। আমরা অনেক পরিস্থিতি দেখেছি। আলী মুর্তজা চৌধুরী আমার বাসা থেকে গেল বিকেলে, পরের দিন শুনলাম আলী মুর্তজা চৌধুরীকে মেরে ফেলা হয়েছে। আমি আবারও চট্টগ্রাম গেলাম তার লাশ দাফন করার জন্য। এইভাবে সারা বাংলাদেশে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি। 21 আগস্টের গ্রেনেড হামলার ক্ষত নিয়ে এখনও মানুষ কিন্তু অনেকেই দিন যাপন করছে। আপনি দেখেন মেয়র হানিফ সাহেব, তাকে কোনো সিটি স্ক্যান করা যায়নি, তার এত স্প্রিন্টার ছিল। ওবায়দুল কাদের সাহেব দিন যাপন করছে কিন্তু স্প্রিন্টার নিয়ে। সাবির হোসেন চৌধুরী, ডক্টর হাসান মাহমুদ, আমাদের সব নেতা কর্মীদের কম স্প্রিন্টারের আঘাতে আহত। আপনারা একে অন্যের সময়কার আসলে ঘাগুলো, দগ্ধগুলো যখন আপনারা বিরোধী দলে ছিলেন, দুই পক্ষই বলছেন, আমরা শুনছি, এবং আমরা বরাবরই আমরা যারা জনগণ বা সাংবাদিক শুনে আসছি। কিন্তু তারপরে আপনারা কেউ কখনোই সচেষ্ট হন না বিরোধী দলকে দমন পীড়নে। যখনই আপনারা ক্ষমতায় যান, আপনারা উভয় পক্ষই কী করে জানি ভুলে যান। সেটা আমার প্রশ্ন না। প্রশ্ন অ্যাডভোকেট রফিক শিকদার আপনার কাছে। হবিগঞ্জে আজ বিএনপি নেতাকর্মীরা নাকি 20 মিনিট পুলিশকে আটকে রেখেছিল, পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের উদ্ধার করে। আজকে হবিগঞ্জে 2 সাংবাদিক সহ অন্তত 30 জন আহত হয়েছেন। আপনারা বলেন পুলিশের ধরপাকড়ের ভয়ে আপনারা আত্মগোপনে থাকেন। আসলে কি পুলিশকে আপনারা হবিগঞ্জে আটকে রেখেছিলেন?
কে কাকে আটকায় রফিক শিকদার সাহেব? আসলে আমি এটা পুরোপুরিভাবে দুই আমি মিনিট এই সময়। ব্যাপারে আমি ক্লিয়ার না, এই ঘটনাটার ব্যাপারে আমি ক্লিয়ার না যে কারা কাদেরকে আটকে রেখেছে, কারা তারা বাকি। কিন্তু আমার বক্তব্য হলো যে আপনার এই যে মানবতার কথা যে বললেন আরেকবার, 1998 সালে 27 জন ফেনীর তুষারকে ড্রিলিং মেশিন দিয়ে তাকে যখন নাকি তার পায়ে ইয়া করা ছিল, চিৎকার করে বলেছিল না আমাকে আর মেরো না। তার মা এসে বলেছিল ছাত্রলীগের সেই ওই তথাকথিত সন্ত্রাসী থেকে, না তো তাকে মেরো না, আমার ছেলেকে এভাবে মেরো না। তারা কিন্তু তার হাত বেঁধে ড্রিল মেশিন দিয়ে তার পা ছিদ্র করতে 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 তারপরে সে মৃত্যুর কোলে সে ডলে পড়ে। সম্প্রতি আপনি যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং ভোটের অধিকারের প্রতিষ্ঠা দাবিতে সারা বাংলাদেশে যে জেলা সমাবেশগুলো হয়েছে, সে আপনার এই ভোলার আপনার আব্দুর রহিম থেকে নুরজামান থেকে শুরু করে ঢাকার শাওন, মুন্সিগঞ্জের নারায়ণগঞ্জের শাওন, মকবুল, আমার বানসারামপুরের নয়ন, তাদেরকে কিন্তু একেবারেই কাছে থেকে কিন্তু পুলিশের গুলিতে কিন্তু তারা নিহত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এগুলো কোন ধরনের মানবিকতা? তাদের মায়েরা কাঁদে না তাদের জন্য? তাদের সন্তানেরা কি তাদের জন্য কাঁদে? বাবার জন্য কাঁদে না? ভাইয়ের জন্য কাঁদে না? বোন ভাইয়ের জন্য কাঁদে না? শুনেন, সবাই কিন্তু স্বজন হারা কান্না কাটে। এখন আপনি বলেন যে সিলেটে যে ঘটনা হয়েছে, আমি বলবো যে সিলেটে না, সমগ্র বাংলাদেশই আজকে একটা কারাগারে পরিণত হয়েছে। আওয়ামী লীগ একদম পুলিশকে, আইনশৃঙ্খলা বাহিনীকে একদম নিজেদের মতো ব্যবহার করছে, যেটা পুলিশ ইচ্ছা করে আমার মনে হয় যে চায় না। পুলিশ এবং র্যাব বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীকে একটা সরকার বা একটা দলীয় সরকার নিজের ব্যবহার করতে পারে না নিজের জন্য, কারণ এরা জনগণের। আর জনগণ হচ্ছে প্রজাত রাষ্ট্রের মালিক। রাষ্ট্রের মালিককে আপনার রাষ্ট্রের স্বাধীনতা দিতে হবে, সমাবেশ করতে দিতে হবে। সমাবেশ করতে দিবেন না, আবার সেখানে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জর্জরিত করবেন, গায়েবী মামলা দিয়ে বাড়িতে থাকতে দিবেন না। তারা যাবে কোথায়? দান খেতে ছিল কিছুদিন, যখন ঝড় বৃষ্টি আসছে তখন তারা দান খেতেও থাকতে পারে নাই। তাহলে তারা কোথায় যাবে? তাদের জায়গা কোথায়? প্রতিদিন বাড়িতে বাড়িতে যে হানা দেওয়া হচ্ছে, কিন্তু কোন ধরনের মানবতা? আজকে মানবাধিকার দিবসে আমি বলতে চাই, এখান থেকে আমাদের এই সরকারকে অনুরোধ করব যেখান থেকে বেরিয়ে আসুন, কারণ দেশটা আমাদের, দেশটা বাংলাদেশের জনগণের। এখানে রাজনীতি থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু আমাদের মধ্যে সহিংসতা থাকবে না। কিন্তু আজকে যে সহিংসতা যাও বারবার আমাদের উপর আবদ্ধ করা হচ্ছে, 10 সেকেন্ড। এটা সম্পূর্ণ অমানবিক। জি, এই আলোচনা চলবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, রাজনীতিতে বিরতি বলেও কিছু নেই। একটু পরে ফিরছি। আবার স্বাগত, দেখছেন রাজনীতি। আমাদের সঙ্গে আছেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী ও অ্যাডভোকেট রফিক শিকদার। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনি যুক্তি খণ্ডনের জন্য সময় চেয়েছেন, 1 মিনিট সময় দিচ্ছি আপনাকে। আমি সর্বপ্রথমে যেটা বলতে চাই, তিনি বলেছেন বেগম জিয়ার যে চিকিৎসার সুযোগ সুবিধা কিন্তু সরকার কেড়ে নিয়েছে। ওনার জ্ঞাতার্থে বলতে চাই, বেগম জিয়াকে কিন্তু বাইরের ডক্টরকে অ্যালাউ করা হয়েছে। সম্ভবত আমেরিকা থেকে একটা ডক্টর টিম এসেছিলেন এবং তার চিকিৎসা করেছেন। তিনি সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে হাসপাতালে অবস্থান করছেন। আর পাশাপাশি আরেকটা কথা বলি, বাংলাদেশের ইতিহাসে বার্ন ইউনিট কখনোই কোনো হসপিটালে ছিল না। আমরা দেখলাম 13-14 সনের অভিজ্ঞতার কারণে আমাদের ঢাকা মেডিকেল কলেজে কিন্তু শেখ হাসিনা বার্ন ইউনিট কিন্তু শুরু হয়েছে এবং সারা বাংলাদেশের নানা ধরনের এই ধরনের রোগীগুলো এখানে আসছে এবং এই বাস্তবতা শুরু হয়েছে বিএনপি 13-14 সনের জ্বালাও পোলাও এবং অগ্নিসন্ত্রাসের কারণে। আরেকটা করতে চাই, আপনি বলেছেন 28 তারিখের বিএনপির যে কর্মসূচি ছিল পরিকল্পিতভাবে আওয়ামী লীগ শেষ করেছে। আমি যদি বলি বিএনপি চেয়েছে এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে সরকারকে কিন্তু একদম নাজেহাল করা, কিন্তু বিএনপি এখানে ব্যর্থ হয়েছেন। উনি আরেকটা কথা বলেছেন, পুলিশ এত মানবাধিকারের কথা বলেছেন, পুলিশ হত্যার পরে বিএনপির অনেক নেতাকর্মী আলহামদুলিল্লাহ পড়েছে। আমি শুধু প্রশ্ন রাখতে চাই ওনাকে, পৃথিবীর কোনো ইতিহাসে কোনো মুসলিম যদি বলে, আমি ধর্মীয় দৃষ্টিতে এই কথাটাকে বলছি, আলহামদুলিল্লাহ বলা যায় কি? জি, আমি আপনাকে একটা প্রশ্ন করে, যদি আপনি চান আরো যুক্তি খণ্ডন করতে পারেন, কিন্তু প্রশ্ন করে সময় দিতে চাই। রিজভী সাহেব বলেছেন 15 বছরের বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতা দখলে রেখে উন্নয়নের গল্প শুনিয়ে আর দেশকে স্বয়ংসম্পূর্ণ করার গলাবাজি করে এখন বলছেন দুর্ভিক্ষ সৃষ্টি করবে বিএনপি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন কথাটাকে কোট করে তিনি বলেছেন। তিনি বলেছেন কি হাস্যকর কথা। আপনার কি মনে হয় মাহমুদ সালাউদ্দিন, কেন রিজভী সাহেব এই কথাকে হাস্যকর বললেন? বিএনপি কি করে দুর্ভিক্ষ সৃষ্টি করবে সেই হিসাবটাও যদি ছোট করে বুঝিয়ে বলতেন। 2 মিনিট সময় দিচ্ছি। আমি একটু বলি, বিএনপি যে সমস্ত শক্তির উপর নির্ভর করে তিনি আন্দোলন করেছে, সেই সমস্ত শক্তি চাই বাংলাদেশে এই ধরনের একটা ঘটনা ঘটুক। এবং আমরা মনে করি, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু অলরেডি কিন্তু তিনি একটা প্রোগ্রামে বলেছেন তারা মার্চের মধ্যে চেষ্টা করবে এই ধরনের একটা অঘটন ঘটানোর জন্য। এবং আমি ওর আমরা খুব সচেতন রয়েছে, বাংলাদেশের মানুষ সেই অঘটন আর ঘটতে দেওয়া যাবে না। এবং আমরা দেখলাম 71-এর পরে, বিশেষ করে মুক্তিযুদ্ধে যে সমস্ত মোড়লরা আমাদের বিরোধিতা করেছিল, ঠিক 74-ও তারা এই ধরনের একটা ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে এটা বলা হয়েছে। আর উন্নয়নের কিন্তু কোনো গল্প, উন্নয়নের সব কিছু কিন্তু বাস্তব
বাস্তবতা। এবং ওই যে আজকে বলেন পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে কিংবা আজকে 300 ফিটের অবাধ সৌন্দর্য থেকে শুরু করে সব কিছু কিন্তু নিরেট সত্য। এখানে কোনো ধরনের আলাদাভাবে গল্প তৈরি করার চেষ্টা করা হয়নি। আর এটা কিন্তু হাস্যকর না, বিএনপি কিন্তু এই সমস্ত কাজের মধ্যে কিন্তু পারদর্শী। বিএনপি কখনোই কোনো সোজা পথে আসেনি। এবং তিনি যেটা বলেছেন যে বিএনপির প্রত্যেকটা সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতা এসেছে, 75-এর পরে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সরকার যেটা বাংলাদেশের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, পোস্টমর্টেম করেছে, বারবার ক্ষতবিক্ষত করেছে আমাদের সংবিধানকে, সেভাবে কিন্তু তারা ক্ষমতায় এসেছে। তার মানে মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আপনারা ক্ষমতায় থাকার পরেও বিএনপি আতঙ্কে আছেন যে তারা দুর্ভিক্ষ সৃষ্টি করতে পারে। অ্যাডভোকেট রফিক শিকদার, বিএনপি আওয়ামী লীগ মনে করছে বা ক্ষমতাসীন যারা আছেন তারা মনে করছেন যে কোনো না কোনোভাবে আপনারা একটা ষড়যন্ত্র করছেন, আপনারা দেশে দুর্ভিক্ষ আনবেন আগামী বছরের শুরুর ভাগে। এই ষড়যন্ত্রটা আপনারা কিভাবে করছেন যদি একটু বুঝিয়ে বলতেন, 2 মিনিট সময় দিচ্ছি। দেখুন, গণতন্ত্র যদি টেকসই না হয়, সরকারের যদি আপনার সমর্থন না থাকে, জনসমর্থন না থাকে, এবং সেই সরকার যদি জনসমর্থনহীন দুর্বল সরকার হয় এবং বিরোধী দলও যদি শক্তিশালী না হয়, তাহলে সেই সরকার কিন্তু নানান রকমের আশঙ্কা করে, কারণ তারা ভয়ে ভীত থাকে, কারণ তাদের গণতন্ত্র তো টেকসই না। তো এই সরকার যে গত 15 বছর একেবারেই ভোট ছাড়া, জনগণের ভোট ছাড়া, নির্বাচন ছাড়া যেভাবে ক্ষমতায় বারবার আছে, সে কারণে তারা কিন্তু নানা রকমের এই ষড়যন্ত্র গন্ধ খুঁজতেই পারে। বরং আওয়ামী লীগ কিন্তু ষড়যন্ত্র করে ক্ষমতায় আসছে, সেই জন্য ষড়যন্ত্রটা ওনারা বেশি খুঁজেন। এখন আপনি দেখেন যে এই যে একটা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আওয়ামী লীগের 50 জন অর্ধশতাধিক এমপি কিন্তু নমিনেশন পায় নাই, আবার তাদেরকে বলা হয়েছে স্বতন্ত্র দাঁড়ানোর জন্য। এই যে ডেমি স্বতন্ত্র, আধা স্বতন্ত্র, এই যে মিলিয়ে যে একটা নির্বাচন, এগুলো নিয়ে কিন্তু গ্রামের চায়ের দোকান আছে না, ওরা কিন্তু টেলিভিশন দেখে, যে যমুনা টিভিতে আমরা কথা বলতেছি, ওরা কিন্তু দেখে, ওরা হাসে। কেন হাসে জান? যেটা কী করতেছে নির্বাচন কৌশল, রাজনীতি কৌশল, দ্যাট ইজ ট্রু। কিন্তু এটা অর্থ এই না যে জনগণকে আপনি বোকা বানাবেন এবং কৌশল অবলম্বন করেন। জনগণ কিন্তু বোকা হতে চায় না। রাজনৈতিক দলের সাথে আপনি কৌশল অবলম্বন, কিন্তু জনগণের সাথে বোকা বানাচ্ছেন, এটা হয় না। একটা কথা বলি, আপনি যেহেতু হাসির কথা বলেছেন, একটু বলি, আপনাকে আমি এক্সট্রা সময় দিব। আপনি বললেন যে এই যে জনগণ হাসে এইসব কথা শুনে, আপনারা যখন বারবার সরকার পতনের তারিখ দেন তখন মনে হয় না জনগণ হাসেন? কারণ রিজভী সাহেব তো বলেছেন এই বিজয়ের মাসেই নাকি সরকার পতন হবে, আপনারা তো মেলা বার সরকার পতনের ডেডলাইন দিয়েছেন, সেটা নিয়ে হাসে বলে মনে হয় না? দেখুন, অধিকারের জন্য তো আমাদের এই মুক্তিযুদ্ধ হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হলো, তো গণতন্ত্রের উপরে মুক্তিযুদ্ধ হলো। আমরা কিন্তু এই বিজয়ের মাসে এটাই ভাবতেই পারি যে জনগণের এই বিজয়ের মাসে আমরা আবার 71 সালে যেরকম আমরা মুক্তিযুদ্ধে আমরা পাক হানাদার বাহিনী থেকে ছিনিয়ে এনে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, জাতীয় পতাকা পেয়েছি, দলীয় সঙ্গীত পেয়েছি, মানচিত্র পেয়েছি, আমরা আজকে যে অবস্থাতে আছি, জনগণ আজকে একেবারে একটা বন্দির মতো আছি, এখান থেকে আমরা মুক্ত হতেই চাই, প্রতিনিয়তই চাই। হয়তো কখনো কখনো আমরা তারিখ ঘোষণা করি, প্রতিনিয়তই আমরা চাচ্ছি যে সরকারের একটা পরিবর্তন হোক, একটা নির্দলীয় একটা সরকার আসুক, একটা নতুন একটা সুন্দর একটা স্বপ্ন আসুক, সূর্য উদিত হোক। এখন এই যে উনি যে বললেন একটা কথাটা, বার্ন ইউনিটির কথা বললেন, আমি যদি বলি স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার। আর 1 মিনিট সময় যদি বলি যে বাংলাদেশে এই যে এতগুলো মেডিকেল থাকতে এমপি মন্ত্রীরা আওয়ামী লীগের কেন বিদেশে চিকিৎসা করতে যায়? হাসপাতালতে ভালো চিকিৎসা হয় আপনি বলবেন? হাসপাতালে যে বড় বড় মেশিন আছে, মেশিনগুলো কি সচল? আমাদের এই যে গ্রাম বাংলা থেকে যারা আসে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা নিতে, তারা কি ঠিকমতো চিকিৎসা সেবা পায়? মেডিকেলগুলোতে দেখেন যে বিছানা একেবারে মানবতার জীবনযাপন একেবারে ফ্লোরে শুয়ে আছে, তাদের কি সেরকম চিকিৎসা হচ্ছে? আবার যাদের বিত্তবৈভব আছে তারা প্রাইভেট হসপিটালে যায়, সেখান থেকে আবার আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বাইরে চিকিৎসা করতে যায়। এত চিকিৎসা থাকলে, এত সুযোগ সুবিধা থাকলে তাহলে আপনার এই বাইরে চিকিৎসা করতে যাচ্ছে কেন? এগুলো বলে লাভ নাই। এখানে এই সরকার স্বাস্থ্যে, শিক্ষায়, সকল ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সংস্কৃতিতে, রাজনীতিতে, অর্থনীতিতে সকল ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। সুশাসনে বিএনপি একমাত্র একটি দল যারা যখনই ক্ষমতা আসছে উন্নয়ন, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা করার ইতিহাস বিএনপির আছে, এবং নারী ক্ষেত্রে, নারী শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তনের ইতিহাস বিএনপির আছে। গতকালও যে রোকেয়া দিবস গেল না, এই বেগম শেখাওয়াত রোকেয়ার যে উদ্দেশ্য ছিল যে শিক্ষার মানকে বাড়ানোর জন্য এবং নারী শিক্ষাকে আলোকিত করার জন্য, সেটি কিন্তু বেগম খালেদা জিয়া সরকার প্রথম করেছে। মহিলা শিশু মন্ত্রণালয় বেগম খালেদা জিয়া সরকারের ইতিহাস, এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কিন্তু বিএনপি প্রতিষ্ঠা করেছে, এর আগে কিন্তু কোনো সরকার করেনি। আমরা দাবি করতে পারি যে গণতন্ত্রের জন্য, মুক্তিযুদ্ধের জন্য, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্য বিএনপি অবশ্যম্ভাবী খুবই প্রয়োজনীয়, এবং আগামী দিনে বিএনপি কি ক্ষমতা প্রয়োজনীয়, এবং বিএনপি দুর্ভিক্ষের কোনো ষড়যন্ত্র করছে না বলে আপনি বলছেন। জি, অ্যাডভোকেট রফিক শিকদার, 40 দিন পর প্রকাশ্যে মাঠে নেমেছেন চট্টগ্রাম বিএনপির নেতাকর্মীরা। আজ রোববার বেলা 11টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছে তারা। নগর বিএনপির শীর্ষস্থানীয় নেতারা মানববন্ধনে অংশ নিয়েছে, কিন্তু ঢাকায় কেন্দ্রীয় নেতারা যারা কারাগারের বাইরে আছেন তারা কিন্তু সেভাবে প্রকাশ্যে আসছেন না। আপনাদের দলের নেতারা কি স্বেচ্ছায় পালিয়ে বেড়াচ্ছেন কিনা জানতে চাই, 1 মিনিট সময়। দেখুন, আমাদের তো মহাসচিব সহ অনেক নেতৃবৃন্দ তো কারাগারে,
আর বাইরে যারা অনেকে সিনিয়র নেতৃবৃন্দ অনেকে কিন্তু অসুস্থ, আপনি জানেন। এর মধ্যে যারা আছে যতটুকু সম্ভব, আজকের অনুষ্ঠানটা তো আসলে মূলত যাদের স্বজনহারাদেরকে নিয়েছিল, সেখানে আমাদের সেলিমা আপা স্থায়ী কমিটির সদস্য, ওনাকে চিফ গেস্ট করা হয়েছে। আর সেখানে কিছু আইনজীবী সাংবাদিকরা ছিল, আমরা গিয়েছিলাম। সেখানে মূলত কিন্তু স্বজনহারাদের যারা পরিবার, তাদেরই ওখানে যাওয়ার কথা এবং তাদের থাকার কথা। মানে তাদের সাথে কেন্দ্রীয় এখানে নেতারা কিন্তু- থাকবে না? না, আপনিও ছিল। তো কেন্দ্রীয় নেতা, আপনি প্রকাশ্যে আসতে পারলে তাদের কি সমস্যা? না, এখানে আমি আপনাকে যেটা বলি, যেখানে কাউকে বলা হয় না আসার জন্য, কাউকে নাও করা হয় না, কিন্তু মূলত প্রোগ্রামটা ছিল স্বজনহারাদের, তো তাদেরকে স্পেস দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যেটা বলেছে যে বিএনপি, যুবদল, ছাত্রদল, সমগ্র সংগঠনগুলো একেবারে 6 লাভ করে ফেলবে ঢাকা শহরে, সেটা কিন্তু না, সেরকম আমাদের প্রোগ্রামও না। সুতরাং এখানে কোন নেতা গেল, কতজন গেল, কয়শো গেল, কেন্দ্রীয় নেতা, সেটা কিন্তু হিসাবের ব্যাপার না। প্রোগ্রামটা ওই শোকার্ত পরিবারের ছিল, স্বজনহারাদের পরিবারের তাদেরকে নিয়ে ছিল, সেটাই হয়েছে। তারপরে কিন্তু এটার মধ্যে কিন্তু বাধা আসছে, আপনি জানেন, সমগ্র বাংলাদেশের জেলায় সব জায়গায় নানান কারণে কিন্তু এরকম বাধা দিয়েছে সরকার। এই মানবতার জি, সময় শেষ। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনাদের দলের সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের বলেছেন গতানুগতিক কর্মসূচি, অবরোধ, হরতাল বিএনপির ব্যর্থ আন্দোলনের প্রতিশ্রুতি। বিএনপির আন্দোলনকে আপনারা পাত্তা দিচ্ছেন না, মানে আওয়ামী লীগ পাত্তা দিচ্ছেন না এরকম বলেছেন। আন্দোলনকে পাত্তা দিচ্ছেন না আপনারা, কিন্তু বিএনপির আন্দোলন করে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে এটা আবার বলছেন। যে আন্দোলন দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়ার মতো সক্ষমতা দেখাচ্ছে, সেই আন্দোলনকে আবার পাত্তা দিচ্ছেন না, বিষয়টা কন্ট্রাডিক্টরি কিনা 1 মিনিট সময় বুঝিয়ে আসলে বলবেন। আমি আন্দোলনটা বলি, প্রথমত আন্দোলন যেটা তারা করছে, কখনো হরতাল কখনো অবরোধ, সেটা কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আমরা বলেছি তাদের যে দুর্ভিক্ষ সৃষ্টির যে বিষয়, তারা এবং তাদের মিত্ররা এই ষড়যন্ত্রটা করছে। এখানে আন্দোলনটা তো শুধুমাত্র বাংলাদেশের একটা, তাদের জাস্ট ডিক্লেয়ার দিয়েই এটাই শেষ। এবং আমরা দেখুন আন্দোলনের নামে যা হচ্ছে, সমস্ত কিছু স্বাভাবিক জীবনযাপন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলছে, অফিস চলছে, দূরপাল্লার বাস চলছে, ট্রেন চলছে, সবই কিন্তু স্বাভাবিক। তারা কিন্তু তাদের যে আন্দোলন যে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, আমরা পাত্তা দিচ্ছি না, এটা যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু যে জিনিসটা আপনি আমাকে প্রশ্ন করেছেন, সেটা হলো দুর্ভিক্ষ সৃষ্টির যে বিষয়টা, তারা এবং তাদের মিত্ররা যাদের উপর ভর করে তারা অলীক স্বপ্ন দেখছে বাংলাদেশকে দখল করবে, বাংলাদেশের শাসন ক্ষমতা তাদের অধীনে নিয়ে যাবে, সেই মিত্ররা এবং তারা মিলেই কিন্তু এই ষড়যন্ত্রটা করছে। এবং সেই ষড়যন্ত্রের কিন্তু জবাব দেওয়ার জন্য আমি মনে করি আমরা যারা আজকে মুক্তিযুদ্ধের প্রজন্ম, আমরা যারা স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাস করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, আমরা অবশ্যই এটার জন্য অবশ্যই প্রস্তুত রয়েছে। এখানে আমাদের কোনো দ্বিধা নেই, কোনো সন্দেহ নেই। এবং তাদের আন্দোলন, তাদের যে ষড়যন্ত্র, সেটাও যে সাকসেসফুল। অ্যাডভোকেট রফিক শিকদার, মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমুর রহমান বলেছেন মানবাধিকার লঙ্ঘনের দিক দিয়ে বাংলাদেশ নাম্বার 1। আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপি হচ্ছে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী দল। দেশ নাম্বার 1 মানে তো সবাই, মানে বিএনপি এর জন্য দায়ী, বিএনপি কি এর বাইরে থাকে নাকি? সবাই দায়ী না? দেশ নাম্বার 1 হলে তো বিএনপি এর বাইরে থাকে না। মানবাধিকার লঙ্ঘনের দিক দিয়ে বাংলাদেশ নাম্বার 1 হলে আপনাদের কি লাভ? 1 মিনিট সময়। শুনেন, বিএনপি যদি মানবাধিকার লঙ্ঘন করে থাকে, বিএনপির কোনো নেতাকে কি স্যাংশন দিয়েছে, বিচার নীতিতে আওতায় এনেছে জাতিসংঘ বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল? তারা কি বলেছে বিএনপিকে? সরকার কি বলেছে? এবং সে কারণে কিন্তু নিষেধাজ্ঞা সরকারের কর্মকর্তা যারা আছে তাদেরকে দিয়েছে। এটা বুঝতে হবে প্রথম, শুধু আওয়ামী লীগ বললেই তো হবে না। এখানে এই যে ওনারা যে দুর্ভিক্ষের কথা বলেন, যে দুর্ভিক্ষ, বিএনপি, আওয়ামী লীগ স্বপ্ন দেখে, আওয়ামী লীগ তো অনেক স্বপ্ন দেখে। আওয়ামী লীগ কখনো কোনো স্বপ্ন দেখে যে বিএনপি তাদেরকে সরিয়ে দিচ্ছে, হ্যাঁ সরিয়ে বিএনপি ক্ষমতা চলে আসতেছে নির্বাচন ছাড়াই। বিএনপি কি আওয়ামী লীগকে সরিয়ে নির্বাচন ছাড়া ক্ষমতা আসার কোনো স্কোপ আছে? এটা কি রাজনীতির সৃজনশীলতা? এটা কি বিএনপির গঠনতন্ত্র সংবিধানের মধ্যে প্র্যাকটিস আছে? তারা এটা মনে করে। আবার তারা ক্ষমতায় থেকে তারা মনে করতেছে 74 সালের মতো 24 সালেও আবার আরেকটা দুর্ভিক্ষ আসবে। কারণ 74 মতো 24 সালে যদি দুর্ভিক্ষ আসে, তারাই যদি আবার ক্ষমতা আসে, 7 জানুয়ারি যদি ধরে নিয়ে যে তারা যদি একটা জনতার নির্বাচন করে ক্ষমতা আসে, দুর্ভিক্ষ আসলে এই দায়িত্ব তাদের ব্যর্থতার দায় বিএনপিকে নিতে হবে কেন? তারা আকাশচুম্বী ব্যর্থ। তারা যদি সরকার চালাতে ব্যর্থ হয়, তারা ছেড়ে দেখ, তারা ছেড়ে দিয়ে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। একটা গণতান্ত্রিক সরকার হলে সেই সরকার কখনো ব্যর্থ হয় না। আজকে লুটপাট করে, হলমার্ক কেলেঙ্কারি, কেলেঙ্কারি, ব্যাংক লুট, রিজার্ভের দ্বিগুণের নিচে চলে আসছে, 18 নিচে রিজার্ভ চলে আসছে। এই পরিস্থিতিতে অর্থনীতি খারাপ অবস্থা হলে তো আপনার দেশে অর্থনৈতিক সংকট তৈরি হবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, দুর্ভিক্ষ দেখা দেবে। আমরা দুর্ভিক্ষ হলে আমরা কেন খুশি হব? দুর্ভিক্ষ দেখা দিলে আমরা কেন খুশি হব? দুর্ভিক্ষের বিরুদ্ধে, খরার বিরুদ্ধে এবং আমাদের কারো আসলে খুশি হবার কোনো কারণ নাই। বাংলাদেশ যদি মানবাধিকার লঙ্ঘনের দিক থেকেও 1 নম্বর হয়, তাতেও আমরা খুশি হবার কিছু নেই। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করে বরঞ্চ সময় দিচ্ছি। মানবাধিকার লঙ্ঘনের জন্য 13টি দেশের মোট 37 জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধি নিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার বিষয়ে জাতিসংঘের সার্বজনীন ঘোষণার 75 বছর পূর্তি সামনে রেখে স্থানীয় সময় শুক্রবার এই ঘোষণাটা যুক্তরাষ্ট্র প্রশাসন দিয়েছে। বাংলাদেশ যদি মানবাধিকার লঙ্ঘনের দিক দিয়ে নাম্বার 1 দেশ হয়, তাহলে কেন আসলে নিষেধাজ্ঞা আসলো না সেটা বলেন। 1 মিনিট সময়। শুনেন, জাতিসংঘ
গত বছর কিন্তু মানবাধিকার লঙ্ঘনের কারণে স্যাংশন দিয়েছে। তাদের ধারাবাহিক প্রক্রিয়া প্রতি বছরই তারা দেয় বিভিন্ন দেশে, এবার হয়নি। বিভিন্ন দেশে দেয়। চীন, তারপরে আপনার এই কি বলে যে নাইজেরিয়া, এরকম অনেকগুলো দেশ কিন্তু তারা কিন্তু এবার আফ্রিকা সহ অনেকগুলো দেশকে কিন্তু এবার ওরা নিষেধাজ্ঞা দিয়েছে এবং অনেকগুলো প্রতিষ্ঠানের উপরও নিষেধাজ্ঞা দিয়েছে। তো বাংলাদেশকে দেয় নাই, সেটা যদি আমি মনে করি যে সরকার মনে করে যে না খুব ভালো করেছে এবং এটা আমাদের জন্য আনন্দের, তো গত বছর যে দিয়েছে সেটাকে কিভাবে নাকি মোকাবেলা করবে? এবার আপনাদের নালিশ বিবেচনায় নেয়নি যুক্তরাষ্ট্র? না, আমরা কখনো নালিশ করে নাই। ওদের বিভিন্ন সংস্থা আছে, যুক্তরাষ্ট্রের জাতিসংঘের বিভিন্ন সংস্থা আছে, প্রতিটা দেশ আপনি জানেন, সেখান থেকে তারা এগুলো সব কিছু যাচাই বাছাই করে তারপরে তারা করে। নিশ্চয়ই হয়তো বা তারা কেন দেয় নাই সেটা তো আর আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না। তবে আমি যেটা বিশ্বাস করি যে বাংলাদেশে প্রতিটি দিনই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমাদের উপরে অবিচার করা হচ্ছে, এটা একটা মানবাধিকার লঙ্ঘন। বাবার সামনে ছেলেকে ধরতে যেয়া ছেলে আসামি, ছেলেকে ধরতে যেয়া ছেলেকে না পেয়ে বাবাকে নিয়ে যাচ্ছে। সময় শেষ। অ্যাডভোকেট রফিক শিকদার, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন মার্কিনিরা যেন আর মানবাধিকার না শেখায়, প্রয়োজনে বাংলাদেশ তাদের মানবাধিকার শেখাবে। অন্যদিকে দৈনিক যুগান্তরকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন আমেরিকা একটি শক্তিশালী দেশ, দুনিয়ার 1 নম্বর দেশ, অর্থনৈতিক রাজনৈতিক অস্ত্রের মহড়ায় শক্তির দিক থেকে 1 নম্বর দেশ, সুতরাং আমরা তাদের সুপারিশ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করি। রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রকে মানবাধিকার শেখানোর কথা বলছেন আর পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সুপারিশ অত্যন্ত শ্রদ্ধার সাথে বিবেচনা করে কথা বলছেন। এই দুই বক্তব্যের মধ্যে কোনো কন্ট্রাডিকশন দেখেন কিনা? আপনি উত্তর দেওয়ার জন্য 2 মিনিট সময়। না, আমি বলি মহামান্য রাষ্ট্রপতি যে কথাটা বলেছেন যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার বিষয় নিয়ে সবসময় যে বক্তৃতা বিবৃতি দেন এবং সেই প্রসঙ্গে তিনি এই কথাটা বলেছেন যে মানে আমরা তাদেরকে মানবাধিকার শেখাবো। না, আপনি নিজেই বলেছেন কিছুক্ষণ আগে যে নিষেধাজ্ঞার যে বিষয়টা এসেছে সেখানে কিন্তু বাংলাদেশের নামটা আসেনি। আমরা এবং আমি আমার প্রথমেই বলেছি বাংলাদেশ কিন্তু অনেক সময়ের তুলনায় এখন খুব ভালো অবস্থানে আছে মানবাধিকার দিক দিয়ে। আর পাশাপাশি যদি বলি আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যে কথাটা বলেছেন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ, আমাদের পররাষ্ট্রনীতির একটা বিষয় আছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এই সেন্সে যদি আমি বলতে চাই অবশ্যই যুক্তরাষ্ট্র যে বিষয়গুলো বলেছেন এবং অবশ্যই একটা পরাশক্তি বলে বিশ্ব মোড়ল বলে যেভাবে ব্যাখ্যা করি না কেন যুক্তরাষ্ট্র অবশ্যই একটা শক্তিশালী দেশ, পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা বলেছেন, এবং তাদের যে বিষয় যদি কোনো সুপরামর্শ থাকে বাংলাদেশ অবশ্যই গ্রহণ করতে পারে। এটা তো যার কারণে উনি যেটা বলেছেন যে মানে মানবাধিকার বিষয় নিয়ে যে সুপরামর্শ আছে আমরা শুধুমাত্র যুক্তরাষ্ট্র আমি বলবো না, পৃথিবীর যে কোনো দেশ যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা এটা গ্রহণ করতে পারি এবং এই গ্রহণ করার মধ্যে কিন্তু কোনো ধরনের অসম্মানের কোনো বিষয় না, যে করতেই পারে। যে আমার মনে হয় আমি উত্তরটি পেয়ে গেছি। এখন সময় হলো নৈর্বৃত্তিক প্রশ্নে। অ্যাডভোকেট রফিক শিকদার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিল না কেন? ক, বিমান বিক্রির জন্য, খ, নির্বাচনের পর দেবে সেই জন্য, গ, পাল্টা নিষেধাজ্ঞার ভয়ে, ঘ, কোনোটিই নয়। এই 4টার মধ্যে একটা বলতে হবে? জি, 4টার মধ্যে একটা বলতে হবে। নির্বাচনের পরেও তো দিতে পারে। জি, নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করে নির্বাচনের পরে তো দিতে পারে। জি, পিটার হাস আগের মতো তৎপর নয় কেন? ক, বিমান বিক্রির ধান্দায় ব্যস্ত, খ, বিএনপি নেতাদের উপর হতাশ হয়েছেন, গ, তলে তলে আপোষ হয়ে গেছে, ঘ, কোনোটিই নয়। আমি আপনার যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের বাইরে আমি কথা বলতে চাই। এক লাইনে বলতে পারবেন? এটা তাদের কূটনৈতিক সিদ্ধান্ত, তারা কখন সরব হবে, কখন তারা চুপ থাকবে, এটা একদমই তাদের সিদ্ধান্ত। যে মানবাধিকার লঙ্ঘনের দিক থেকে বাংলাদেশ নম্বর 1 কেন? ক, 71-এর মানবতা বিরোধীদের বিচার করেছে বলে, খ, অগ্নিসন্ত্রাসের বিচার করেছে বলে, গ, বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেয় না বলে, ঘ, কোনোটিই নয়। বিএনপির উপরে এবং বিরোধী দলের উপরে এমনভাবে খড়গ এবং নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে এবং বিরোধী দলকে দমন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারি সংস্থাগুলোকে যেভাবে ব্যবহার করা হচ্ছে এই সকল কারণেই নম্বর 1। জি, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আগামী ফেব্রুয়ারি মার্চে বিএনপি দুর্ভিক্ষ ঘটাবে কেন এবং কিভাবে? ক, দুর্ভিক্ষে সরকার পতন হবে, খ, আওয়ামী লীগ সমর্থকদের না খেয়ে মারতে, গ, সব খাবার তারা খেয়ে ফেলবে, ঘ, কোনোটিই নয়। কোনোটি নয়। পেঁয়াজের দাম একদিনে 80 টাকা বাড়লো কেন? ক, বাণিজ্যমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত বলে, খ, বিএনপি নেতাকর্মীরা পেঁয়াজ খেয়ে ফেলেছে, গ, পেঁয়াজ ছাড়া রান্নার অভ্যাস করতে, ঘ, কোনোটিই নয়। কোনোটি নয়। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা কার বিরুদ্ধে প্রচারণা চালাবে? ক, আওয়ামী লীগের বিরুদ্ধেই, খ, দলের বিরুদ্ধে, উন্নয়নের পক্ষে, গ, দলীয় প্রার্থীর বিরুদ্ধে, ঘ, কোনোটিই নয়। তিনি যার সাথে প্রতিযোগিতা করছেন তার বিরুদ্ধে তিনি প্রচারণা চালাবেন। জি, দর্শকের প্রশ্ন আছে আপনাদের কাছে। প্রথমে যেতে চাই মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনার কাছে। পার্থ সরকার আপনাকে প্রশ্ন করেছেন, তার প্রশ্নটা একটু বড়, আমি পড়ে শোনাচ্ছি। বর্তমান সরকার আমার মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু, উড়ান রেল, কর্ণফুলী টানেল বানিয়েছে। এগুলোর দ্বারা আমরা সাধারণ জনগণ উপকৃত হলে পুনরায় সংবিধান সংশোধন করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্যান্য বিরোধী দলের মতো
এক কাতারে দাঁড়াতে সমস্যা কোথায়? দয়া করে এটা বলবেন না যে নিরপেক্ষ সরকারের বিধান আদালত বাতিল করেছে। এগুলো আমরা তলে তলেও খাচ্ছি না। রাজনীতির সদিচ্ছা থাকলে সব সম্ভব, কারণ পর্যালোচনা করে দেখা গেছে যে এই সংবিধান সংশোধন সঠিক নিয়মে হয়নি। এখন পর্যন্ত আপনারা এমন কোনো নমুনা স্থাপন করেননি যে নির্বাচনকালীন সরকারে আপনারা থাকলে সুষ্ঠু সংসদ নির্বাচন সম্ভব কিংবা লেভেল প্লেইং ফিল্ড থাকবে। উত্তর দেওয়ার জন্য 1 মিনিট সময়। ধন্যবাদ পার্থ, আপনি যে প্রশ্নটা করেছেন আপনাকে আমি ধন্যবাদ জানাই। আমি বলি যে তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে হয়তো ওনার একটা অধিকার আছে যে কোনো প্রশ্ন করার, কিন্তু আমি এটা বলতে চাই বাংলাদেশের মানুষ কিন্তু উনি নিজেও বলেছেন এই সমস্ত সুযোগ সুবিধা উনি গ্রহণ করছেন এবং বাংলাদেশের জনগণের যে ট্যাক্সের টাকায় কিন্তু এগুলো হয়েছে। অবশ্যই আমরাও স্বীকার করি বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় সব কিছুই চলছে, সব কিছুই হচ্ছে। পাশাপাশি এটা বাংলাদেশের জনগণই কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে। বাংলাদেশের অতীতেও কিন্তু অনেক সরকার ছিল এই ধরনের সুযোগ সুবিধার মাধ্যমে বাংলাদেশকে যে আন্তর্জাতিক মানের নিয়ে যাওয়া সেটা কিন্তু পারেনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কোন শেখ হাসিনার নেতৃত্বে সেটা হয়েছে এবং তিনি সেটা পেরেছেন। আর একটা কথা হলো যে তত্ত্বাবধায়ক সরকার যে বিষয়টা তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত করেছে বিএনপি, যার কারণে সেখানে ফেরার কোনো অপশন আর নেই। এবং এটা কেন বিতর্কিত করেছে তার জ্ঞাতার্থে বলতে চাই, তিনিও হয়তো বা জানেন একজন বিশেষ ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য সেদিন যে সমস্ত কাণ্ড কারখানা করেছিল বিএনপি সেটা আমরা প্রতিহত করেছিলাম এবং পরবর্তীতে আমরা দেখলাম রাষ্ট্রপতিকে তার তত্ত্বাবধায়ক সরকার প্রদান করেছেন এবং সেটাও আমরা দেখেছি। এবং সেই পরিপ্রেক্ষিতে যে 2টা বছর বাংলাদেশের মানুষের কাছে নিঃশেষ হয়ে গেছে, বাংলাদেশের মানুষ যে নাবিশ্বাস উঠেছে 2টা বছর, সেই জায়গায় আমরা ফিরে যেতে চাই না। এবং তিনি বলেছেন আমরা এমন জি সময় খুব বেশি নেই, সময় খুব বেশি নেই। পরিস্থিতি তৈরি করেছে, আপনি দেখেন 13-14 সালে বিএনপি নির্বাচন আসেননি, আমরা নির্বাচন করেছি, 18 সালে নির্বাচন হয়েছে, বিএনপি নির্বাচনে জেতার মতো এই পরিস্থিতি তৈরি করতে পারেনি, আর 24 সালে নিজেরাই বয়কট করছে। জি মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। সমস্যা অ্যাডভোকেট রফিক শিকদার আপনার কাছে দর্শকের প্রশ্ন করেছেন আনোয়ার হোসেন। তিনি বলেছেন রফিক শিকদার ভাইয়ের কাছে প্রশ্ন, এভাবে আর কতদিন চলবে, কোন দিন সরকার পতন হবে, একটু যদি জানাতেন। জি উত্তর দেওয়ার জন্য 1 মিনিট সময় পাবেন। আনোয়ার হোসেন ধন্যবাদ। অবশ্যই কখনো গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হয় না, ব্যাহত হয় না, ইতিহাস সেটাই বলে। অবশ্যই গণতন্ত্রের বিজয় হবে এবং যারা আজকে ক্ষমতা আছে একদল সরকার শাসন ব্যবস্থা কায়েম করে, যেটাকে আমরা ফ্যাসিস্ট বা রেজিম বলি, তাদের অবশ্যই পতন হবে। আর পাশাপাশি আমি সালাউদ্দিন ভাইয়ের একটা কথা বলছি যে উনি যে বলেছেন বেগম খালেদা জিয়ার কথা, মেডিকেল বোর্ড কিন্তু একাধিকবার বলেছে যে এই চিকিৎসা বিদেশে করতে হবে। মেডিকেল বোর্ড মিডিয়াতে বলেছে, মেডিকেল বোর্ডে কিন্তু শুধু বিএনপির না, সকল ইয়ারা ছিল, ডাক্তাররা ছিল স্পেশালিস্ট, সেটা কিন্তু ওনারা শোনেন নাই। আরেকটা কথা বলি, আওয়ামী লীগের 48 গঠনতন্ত্রের 48 অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে যে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বাইরে আওয়ামী লীগের পদ পদবি ব্যবহার করে আর কেউ নির্বাচনে যেতে পারবে না। আবার আজকেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রধান বলতেছে যে একাধিক প্রার্থী হও। এই যে তারা যে সাংঘর্ষিক গঠনতন্ত্রের নির্বাচন কমিশন নিশ্চুপ ব্যবস্থা নিচ্ছে না, গঠনতন্ত্রের বিরুদ্ধে সাংঘর্ষিক করছে। এখানে আপনি আসেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই একমাত্র প্রেসিডেন্ট ছিলেন যিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, তলাবাইন জুরি থেকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, গার্মেন্ট শিল্পকে প্রতিষ্ঠা। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার। সময় নেই। জি মানব সম্পদকে শক্তিশালী করেছিলেন। জিয়াউর রহমানের সরকার থেকে বিএনপি যতবারই ক্ষমতায় আসছে বাংলাদেশের মানুষ নিরাপদে ছিল, শান্তিতে ছিল। জি জি সুন্দর একটা বাংলাদেশ। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী 30 সেকেন্ডে আপনার আমি এই প্রশ্নের জবাব দিতে চাই। মানে আপনারা জানেন অনেক উপজেলা চেয়ারম্যান কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন, তিনি কিন্তু তার সেই চেয়ারম্যানের পদটা কিন্তু পদত্যাগ করে তারপর নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে পদে তিনি আছেন সেখান থেকে পদত্যাগ করে কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। আর স্বতন্ত্র নির্বাচন করার অধিকার কিন্তু যে কোনো মানুষের রয়েছে, সেটা আওয়ামী লীগ হোক, সেটা অন্য কোনো দল হোক। কিন্তু উপজেলা হ্যাঁ পার্লামেন্টের মেম্বার হলে পদত্যাগ করতে পারবে না, পদত্যাগ করে না, উপজেলা চেয়ারম্যান সেই স্থানীয় সরকার এবং বিশেষ করে এমপি, তো যার কারণে তিনি পদত্যাগ করে কিন্তু আসছেন এবং আওয়ামী লীগের কোনো পদ থাকলে সেখান থেকে পদত্যাগ করে তিনি আসেন। সময় শেষ, আমাদের অনুষ্ঠানেরও সময় শেষ। আসলে এই আলোচনা চলবে, তবে 14 দলের মিটিং সংসদ ভবনে চলছে, নেতারা প্রবেশ করতে শুরু করেছেন। কি আলোচনা হচ্ছে সেখানে নিশ্চয়ই আমরা জানবো, যমুনা টেলিভিশনের পর্দায় চোখ রাখবো। রাজনীতি আলোচনা চলবে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সাথেই থাকুন, আগামীকাল রাত 9টায় আবারও দেখা হবে রাজনীতিতে।